দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশের কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের। দেশের প্রত্যন্ত অঞ্চলে 2000 মাধ্যমিক বিদ্যালয়ের 72,000 শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আজকে বরিশাল ও খুলনা বিভাগের চ্যাম্পিয়ন হওয়া দুটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা সকলে জানি ব্র্যাকের আয়োজনে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির সহযোগিতায় সারা দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা এটি। এতে পক্ষদল হিসেবে অংশগ্রহণ করছে বরিশাল বিভাগ থেকে আগত খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, যারা বাবুগঞ্জে অবস্থিত। অন্যদিকে বিপক্ষ দল শহীদ নায়েক আব্দুল জাব্বার মাধ্যমিক বিদ্যালয়, যারা বাগেরহাট খুলনা বিভাগের। পক্ষ দল খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো প্রথম বক্তা সানজিদা জামান, দ্বিতীয় বক্তা ইয়াসমিন জাহান তুন্নি ও তাদের দলনেতা মোসাম্মদ সাদিয়া আফরিন মুনা। বিপক্ষ দল শহীদ নায়েক আব্দুল জাব্বার মাধ্যমিক বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মোসাম্মদ ফাতেমা আক্তার, দ্বিতীয় বক্তা ফারজানা আক্তার সাথী ও তাদের দলনেতা আশিকুর রহমান। বিতর্ক প্রতিযোগিতার আজকে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন, তিনজনই স্বনামধন্য সাংবাদিক। আমাদের আজকের এই সাংবাদিক তিনজন বিচারক বন্ধুরা হচ্ছেন ইসরাত জাহান উর্মি, সিনিয়র সাংবাদিক এটিএন নিউজ, জনাব মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, এবং আরও রয়েছেন আঙ্গুর নাহার মন্টি, কূটনৈতিক প্রতিবেদক দৈনিক ভোরের কাগজ। এই বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের সাথে খুদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলো, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এবং একই পত্রিকার সহযোগী সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা আমাদের প্রধান অতিথি সাংবাদিক আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্য শুনব আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে আমি প্রথম আহ্বান করব পক্ষ দল, যারা এসছে বরিশাল বিভাগ থেকে খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বাবুগঞ্জের শিক্ষার্থী, তাদের প্রথম বক্তা সানজিদা জামানকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আজ বাংলার মানুষ কি চায়? বাংলার মানুষ কি স্বাধীনতা চায়, নিজস্ব ভাষা চায়, সংস্কৃতি চায়, নাকি নিজস্ব ভূখণ্ড চায়? মাননীয় মডারেটর, বাংলার মানুষ আজ এগুলোর একটিও চায় না। বাংলার মানুষ যা চায় তা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক মুক্তি। শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটি দেশ চায় অর্থনৈতিক মুক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের। বিষয়ের পক্ষে বলছি। শুরুতেই আমি আমার বিষয়ের বিশেষ বিশেষ প্রবন্ধগুলো ব্যাখ্যা করে যাব। প্রথমেই আসা যাক তরুণ কারা। ইউএসএইডের মতে যাদের বয়স 15 থেকে 24 বছর তাদেরকে আমরা তরুণ হিসেবে ধরতে পারি, কিন্তু বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এই বিষয়টিকে গ্রহণযোগ্য না করায় ইউএসএইডি এর আরেকটি নতুন বয়সীমা নির্ধারণ করেছে, যা 10 থেকে 29 বছর। অর্থাৎ 10 থেকে 29 বছর বয়সী সকল নারী পুরুষকে আমরা তরুণ হিসেবে ধরতে পারি। এখনকার তরুণ বলতে আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে থাকা তরুণদেরকে বোঝাচ্ছি। অর্থাৎ আমরা বলছি জাওয়াদ করিম, সালমান খান, সাকিব আল হাসান, এরা হচ্ছে আজকের তরুণ। আমরা আজকে শুধুমাত্র একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে থাকা তরুণদেরকে নিয়ে এই কথা বলবো। এরপর আসা যাক স্বপ্ন বলতে আমরা কি বুঝি। প্রতিপক্ষ স্বপ্ন কি সেই জিনিস যা মানুষ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে? না, প্রতিপক্ষ স্বপ্ন হচ্ছে এমন একটা লক্ষ্য যা পূরণের আশায় মানুষ বছরের পর বছর তার অন্তরে কল্পনার একটি ঝুড়ি বাঁধে। এবার আমরা যদি এপিজে আবুল কালামের ভাষায় বলি, তাহলে স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যা মানুষ ঘুমিয়ে দেখে না, বরং যা পূরণের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমোতে দেয় না। আমরা ইচ্ছা, আকাঙ্ক্ষা আর প্রত্যাশা আর যে স্বপ্ন, এরা কিন্তু এক না। স্বপ্ন হচ্ছে মানুষের এইম ইন লাইফ। মাননীয় মডারেটর, এখন যদি উন্নয়নের কথা বলি, উন্নয়ন বলতে আমরা কোনো কিছুর ঊর্ধ্বগতি বা অগ্রগতিকে বোঝাচ্ছি। আমরা উন্নয়নের যে খাত, শিল্প, কৃষি, সেবা, এই 3টি খাত ছাড়াও আর যে সকল খাতে অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সকল খাতকে বোঝাচ্ছি। আর প্রযুক্তিগত উন্নয়ন করতে হলে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া প্রযুক্তিগত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এবার যদি আমরা শুধুই বলতে কি বুঝি, শুধুই বলতে আমরা একমাত্র বা শুধুমাত্রকে বোঝাচ্ছি না, শুধুই বলতে আমরা অধিকাংশ বা প্রধানকে বুঝিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বলছি না পৃথিবীর সমস্ত তরুণরাই আজকে অর্থনীতির স্বপ্ন দেখে। আমরা বলছি এই যুগে যেখানে মুনাফা নামক শব্দটি সম্পূর্ণভাবে জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে 21 শতকের তরুণরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখে। উদাহরণস্বরূপ যদি বলি তরুণ উদ্যোক্তাদের কথা, জাওয়াদ করিম কিংবা সালমান খান যিনি স্বপ্ন দেখে অর্থনৈতিক উন্নয়নের, তার এই যে উন্নয়ন, তার এই আর্থিক উন্নয়নকে আমরা প্রত্যক্ষ অর্থনৈতিক উন্নয়ন বলতে পারি। আবার একজন তরুণ যিনি স্বপ্ন দেখেন সে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ী হবে, তার এই যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা পরোক্ষ অর্থনৈতিক উন্নয়ন বলতে পারি। মাননীয় মডারেটর,
আমরা যদি একটা কথা বলছি তা হচ্ছে স্বপ্ন সবাই দেখতে পারে, আর অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন অন্যরাও দেখতে পারে। কিন্তু আজকে নিশাত মজুমদারের মতো এভারেস্ট জয় আর অ্যালিসা কার্সান্ডের মতো মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন অন্যরাও দেখতে পারে, কিন্তু তা কোনোভাবেই অর্থ ছাড়া সম্ভব নয়। মাননীয় মডারেটর, এখন কথা হচ্ছে কেন আমরা বলছি যে তরুণরা অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখে। আজ যেখানে একটি দেশের সাথে আরেকটি দেশের সামরিক যুদ্ধ নয়, অর্থনৈতিক উন্নয়নের যুদ্ধ হয়ে থাকে, তখন সেই দেশের চালিকা শক্তি যখন তরুণরা, তখন আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি তরুণরা অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, একটা শিশুর কথা যদি ধরি, তাহলে একটা শিশু কি করে? সে দেখে এবং শেখে। আর একজন বৃদ্ধ বা বয়স্ক লোকের কথা যদি ধরি, তাহলে একজন বয়স্ক বৃদ্ধ লোক কী করে? সে শেখায় এবং উপদেশ দেয়। এই যে দুই শ্রেণীর লোক, এই দুই শ্রেণীর লোকের পক্ষে কোনো কাজের বাস্তবায়ন বা উন্নয়ন অনেকাংশেই সম্ভব নয়। কিন্তু এই বাস্তবায়ন বা উন্নয়ন কারা করবে? এই বাস্তবায়ন বা উন্নয়ন করবে শুধু তরুণরা। আজকে বিশ্বের অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে এবং সেই অর্থনীতির চাকা তরুণদের হাতে। যদি এই অর্থনৈতিক চাকা তরুণদের হাতেই থাকে, তখন আমরা কেন বলতে পারছি না যে তরুণরা অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখে? মাননীয় মডারেটর, আজকের বিশ্বে তরুণরা স্টিভ জবসের মতো স্বপ্নবাজ, তাই তারা একই কাজ ভিন্ন ভিন্নভাবে করার স্বপ্ন দেখে। অর্থাৎ একজন তরুণ কোথাও উদ্যোক্তা, কোথাও আইটি এক্সপার্ট, কোথাও পার্ট টাইম চাকরিজীবী এবং কোথাও কর্মশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীলতা অর্জন করে। এই প্রত্যেক মানুষের লক্ষ্য কিন্তু একটাই, আর সেটা কি? সেটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আচ্ছা, আপনারা বলুন, বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভর করে চলছে? দ্বিতীয়ত, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? এবং সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে, আপনারা এমন 5টি উদাহরণ দিয়ে যান যে স্বপ্ন তরুণরা দেখে এবং তাতে অর্থের কোনো ভূমিকা নেই। সবশেষে যে কথাটি বলতে চাই তা হচ্ছে, তরুণদের আর্থিক উন্নয়ন একটি জিনগত বৈশিষ্ট্য, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম লালন করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এখনকার তরুণরা যে আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখে, এর পুরা একেবারেই পজিটিভ দিকগুলো সে এখানে বর্ণনা করে গেল এবং বলল যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে না, যা পূরণের জন্য ঘুমহীন জীবন যাপন করে মানুষ। অর্থাৎ যখন যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে কিভাবে সেটি কার্যকর করবে, সেই জন্য তাকে অনেক সময় অনেক বিনন্দ রজনী কাটাতে হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরিশাল বিভাগ থেকে আগত খানপুর মডেল স্কুলের বিতার্কিককে। এবার আহ্বান করছি প্রতিযোগিতার বিপক্ষ দল, খুলনা বিভাগের চ্যাম্পিয়ন দল, যারা শহীদ নায়েক আব্দুল জাব্বার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের পক্ষ থেকে প্রথম বক্তা মোসাম্মদ ফাতেমা আক্তারকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, আজকে যদি প্রতিপক্ষ বিতর্কের বিষয়টি প্রমাণ করতে চায়, তাহলে তাদের সুস্পষ্টভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। প্রথমত, বাংলাদেশের তরুণরা কি শুধুই আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখছে? দ্বিতীয়ত, তারা তাদের কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা বা দেশপ্রেমকে ধারণ করছে কিনা? তৃতীয়ত, আর্থিক উন্নয়ন কি একটি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ নয়? মাননীয় মডারেটর, এই প্রশ্নের উত্তরই প্রমাণ করে দেবে আজকে তরুণরা কিসের স্বপ্ন দেখে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধুই আর্থিক উন্নয়নের বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেলেন, কিন্তু বিতর্কের সার্বিক সৌন্দর্যের প্রয়োজনে আমি কিছু প্রপঞ্চে সংজ্ঞায়ন করার প্রয়োজনীয়তা বোধ করছি। মাননীয় মডারেটর, প্রথমে তরুণের সংজ্ঞায়ন করছি। জাতিসংঘ কর্তৃক ইউনেস্কোর উদাহরণে গৃহীত সংজ্ঞা অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যকার মানুষদের তরুণ বলা হয়। আর তরুণদের বৈশিষ্ট্য ও সঠিক রূপ চিত্রায়নে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পলিটিক্যাল ডিলেমায় বলা হয়, তরুণ হলো ওই সমস্ত ব্যক্তি যারা দেশের জন্য অবদান রাখে, দেশের জন্য, সমাজের জন্য কাজ করে। অর্থাৎ তরুণ বলতে বোঝাচ্ছি আমরা 18 থেকে 30 বছরের সেই সব কর্মক্ষম মানুষদের যারা দেশের জন্য উন্নয়ন করছে। তাই আমরা এখনকার তরুণ বলতে বাংলাদেশের তরুণদের বোঝাচ্ছি। মাননীয় মডারেটর, স্বপ্ন বলতে আমরা বুঝি এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে যার জন্য রয়েছে সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে ইচ্ছা পূরণের চেষ্টা। কারণ মাননীয় মডারেটর, পরিকল্পনাবিহীন আকাঙ্ক্ষা কখনো বাস্তবে রূপ লাভ করে না, বরং তা কেবলই কল্পনার ফানুষে অপূর্ণ রয়ে যায়। শুধুই এর সংজ্ঞায়ন করছি। শুধুই বলতে একমাত্র বোঝায়, অর্থাৎ এমন একটি বিষয় যে এককভাবে ফলাফলের জন্য দায়ী থাকে। মাননীয় মডারেটর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক উন্নয়ন। সাধারণত আর্থিক উন্নয়ন বলতে আমরা বুঝি অর্থগত উন্নতিকে, যার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়। এক্ষেত্রে আমরা ব্যক্তির অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভের স্বপ্নকে আর্থিক উন্নয়ন বলে ধরে নিচ্ছি। অর্থাৎ পক্ষদল যখন প্রমাণ করার চেষ্টা করবেন যে আমাদের তরুণ প্রজন্ম শুধুই অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের স্বপ্ন দেখে, আমিও আমার দল প্রমাণ করে যাব এখনকার তরুণরা শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠার পেছনে ছুটে না, বরং তারা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ তরুণদের মানসিকতা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তারা জানেন না তরুণদের স্বপ্ন কি।
তাই তারা দেশের পুরো একটি প্রজন্মকে স্বার্থপর হিসেবে চিহ্নিত করতে চাইছেন। আমরা বলি তারুণ্যই একটি যে চালিকা শক্তি, অকুতভয় নির্ভীক উদ্যমী তারুণ্য যুগে যুগে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছে, গর্জে উঠেছে ন্যায়ের পক্ষে। তাই তারুণ্য সবসময় দেশপ্রেমের গান গায়, দেশ গড়ার লক্ষ্যে বাধা বিপত্তির পর্বত হিমাচল পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। আমাদের তরুণরা স্বপ্ন দেখে সুখী সমৃদ্ধ একটি দেশের, সোনার বাংলাদেশের। তারা জানে যদি আমরা আমাদের দেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে শুধু আর্থিক উন্নয়ন নয়, আমাদের প্রয়োজন সামগ্রিক উন্নয়নের। আর সেই সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তরুণ সমাজ। সামগ্রিক উন্নয়নের মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে তা আপনার সামনে উপস্থাপন করছি। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য শুধুমাত্র আর্থিক উন্নয়নই যথেষ্ট নয়, সামাজিক উন্নয়ন তথা জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যগত সচেতনতা সৃষ্টি, শিক্ষা প্রসারের ভূমিকা, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বিজ্ঞান মনস্ক জাতি তৈরিতে অবদান রাখা অত্যন্ত জরুরি। সামাজিক উন্নয়নের সাথে সাথে রাজনৈতিক উন্নয়ন তথা রাজনৈতিক সচেতনতার প্রসার, অধিকার আদায়ের সক্রিয়তা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয়। মাননীয় মডারেটর, আমরা তরুণদের আর্থিক উন্নয়নের স্বপ্নকে অস্বীকার করছি না, কারণ অর্থ ব্যতীত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সম্ভব নয়। বরং আমরা প্রমাণ করে যাব আমাদের তরুণ প্রজন্ম শুধু আর্থিক উন্নয়ন নয়, তারা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। মাননীয় মডারেটর, তরুণরা যে শুধুই আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখে না তার প্রমাণ দিয়ে যাচ্ছি। প্রথমেই বলতে হয় রাজনৈতিক ক্ষেত্রে অবদানের কথা। মাননীয় মডারেটর, সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে সূচনা, তারপর 1971 সালের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকাকে স্বাধীন করা, পরবর্তী সময়ে 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন। দেশের প্রতিটি রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে তরুণরাই রাজপথে নেমেছে, দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিসের স্বার্থে এই আন্দোলন? জীবনের ঝুঁকি নিয়ে জীবন দিয়ে তারা কেন অন্যায়ের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে? যদি দেশ গড়ার দৃঢ় প্রত্যয় না থাকতো, তাহলে কেন তো আত্মোৎসর্গ তরুণদের? প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল। এমনিভাবে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সরব প্রতিবাদ জানাচ্ছে এই তরুণরাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে হাজারো তরুণ তরুণী দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই, এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। মাননীয় মডারেটর, আমি আপনার সামনে একটি পরিসংখ্যান তুলে ধরছি। 2005 সালে দারিদ্র্যের হার ছিল 40%, অতি দারিদ্র্যের হার 19%। বর্তমানে 2015 সালে দারিদ্র্যের হার 24%, অতি দারিদ্র্যের হার 11.12%। এতে প্রমাণিত হয় তরুণরা দারিদ্র্যের কারণে ব্যক্তিগত আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখে না, বরং তারা সামগ্রিক উন্নয়নের কাজ করছে যাতে দারিদ্র্য বিমোচন হয়। ফলে গত 10 বছরে দারিদ্র্যের হার অর্ধেকের চেয়ে বেশি কমে গিয়েছে। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দল হয়তো তরুণদের সব অবদানকে আর্থিক উন্নয়নের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইবেন, কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণই প্রমাণ করে তরুণরা আর্থিক নয় বরং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে, তারা একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তাই মাননীয় মডারেটর, এখনকার তরুণরা গেয়ে ওঠে, দৃষ্টি আমার দিগন্তে আগামীর আহ্বান, বুকে শপথ লাল সবুজের, চোখে শিখা অনির্বাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। চোখে অনির্বাণ শিকার কথা বলে বলল যে আমাদের তরুণ প্রজন্মরা কিন্তু স্বার্থপর নয়, তারা 52, 71, 90-এ তাদের যে প্রতিদান রেখেছে বাংলাদেশের জন্য, এই সোনার বাংলার জন্য, সেরকম একটা দীপ্ত প্রত্যয়ের মধ্যে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলো বিপক্ষ দল শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বক্তা ফাতেমা আক্তার। আমরা শুনবো এবারে আমাদের আজকের এই প্রতিযোগিতার বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন দল, সেই দলের দ্বিতীয় বক্তা খানপুর মডেল স্কুল থেকে আগত ইয়াসমিন জাহান তন্নির কাছ থেকে তার বক্তব্য। আমি আজ একজন তরুণের গল্প বলবো যিনি স্বপ্ন দেখে অর্থনৈতিক উন্নয়নের। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, নাম সাবিরুল ইসলাম। এই তরুণ মানুষটি বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ঘুরেছেন এবং লক্ষ লক্ষ তরুণদেরকে নতুন উদ্যোক্তা হতে আকৃষ্ট করেছেন আর নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি করেছেন। এবং তার এই ডাকে সাড়া দিয়ে দেশে বিদেশে প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ তরুণ আজ অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছে। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আপনারা যারা শুনছেন। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের বিষয়ের পক্ষে বলছি। মাননীয় মডারেটর, এতক্ষণ আমার প্রতিপক্ষ দলের বক্তব্য শুনছিলাম, তারা বলে গেছেন আজকে তরুণরা স্বপ্ন দেখে শুধুই মাত্র সোনার বাংলা গড়ার। মাননীয় মডারেটর, আমরা এখানে কিন্তু সকল তরুণদের কথাই বলছি না, আমরা শুধুমাত্র বলছি অধিকাংশ তরুণরা স্বপ্ন দেখে শুধুমাত্র আর্থিক উন্নয়নের। মাননীয় মডারেটর, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সকল কিছুই অর্থনৈতিক উন্নয়নের সাথে গভীরভাবে সম্পর্কিত। লক্ষ্য করুন, যখন দেখি একটা তরুণ 500 টাকার বিনিময়ে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করছে এবং সামান্য 100 টাকার বিনিময়ে রাজনৈতিক দলের নেতাদের পিছনে ঝাঁপিয়ে পড়ছেন এবং সামান্য অর্থের বিনিময়ে একটা তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হয়, যখন একটা তরুণ নিজের মেধাকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, তখন আমরা স্বভাবতই বলতে পারি যে এই তরুণটির স্বপ্ন যাই থাকুক না কেন, সে সম্ভবত আর্থিক উন্নয়নের স্বপ্নই দেখে। মাননীয় মডারেটর,
যে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেবা খাত কিংবা প্রযুক্তিগত উন্নয়ন সহ সকল উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতি এবং তরুণরা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে, সেই বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অথবা সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অর্থনীতি প্রধান ভূমিকা পালন করে। সুতরাং তাদের কথা শুনে মনে হচ্ছে আজ তারা আমাদের বক্তব্যে সমর্থন করছেন। তাই আমরা বলছি, আজকের তরুণরা সোনার বাংলা গড়ার স্বপ্ন নয়, আজকের তরুণরা আর্থিক উন্নয়নের স্বপ্নই দেখছে। মাননীয় মডারেটর, দুই একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো পরিষ্কার করে দিয়ে যাব যে আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে যেখানে অধিকাংশ উন্নয়নের চাবিকাঠি হিসেবে কাজ করছে তরুণরা, সেখানে তরুণরাই আর্থিক উন্নয়নের কাণ্ডারি। তার আগে আমি আমার প্রতিপক্ষকে কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলো হচ্ছে, আজকের তরুণরা ছাড়া অন্য কারা আর্থিক উন্নয়নের স্বপ্নটা দেখে, এবং সংখ্যায় তারা তরুণদের চেয়ে বেশি না কম, এবং এই স্বপ্নের ধারণটা কি? দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে যে পরিমাণ কর্মসংস্থান রয়েছে, অতীতে কি এই পরিমাণ কর্মসংস্থান ছিল? মাননীয় মডারেটর, 2000 সালের অর্থনৈতিক অবস্থা থেকে 2015 সালের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে না? এবং সেখানে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? এবং বেকারত্বের হার অতীতে কেমন ছিল আর এখন কেমন? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে যেই স্বপ্নের কথাটা বলে গেছেন সেটা আসলে কোনো স্বপ্ন না, একটি ঘটনার কারণে সৃষ্ট কোনো সমস্যা, যেটা সমস্যার সমাধানে কখনোই স্বপ্ন হতে পারে না। মাননীয় মডারেটর, আজ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা চলছে। আজ প্রত্যেকটি মানুষের মধ্যেই আত্মনির্ভরশীলতা বোধ তৈরি হয়েছে। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে হলে সবার আগে যেটা দরকার তা হলো নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। মাননীয় মডারেটর, এখন আমি কিছু পরিসংখ্যান ও তথ্যের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাব যে সারা পৃথিবীতে অধিকাংশ তরুণরা আর্থিক উন্নয়নের স্বপ্নটাই দেখে। মাননীয় মডারেটর, জনসংখ্যা সমীক্ষা 2013 এর মতে সমগ্র পৃথিবী জুড়ে তরুণীদের সংখ্যা 1809.6 মিলিয়ন, এবং সংখ্যাটিকে যদি আমি শতাংশে পরিণত করি তাহলে দেখা যাবে যে মোট জনসংখ্যার 25% হলো তরুণ। এবং বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মোট জনসংখ্যা 46.7 মিলিয়নই হলো তরুণ। এদের মধ্যে শতাংশ যদি রূপান্তর করি তাহলে হবে 30%। তাহলে প্রতিপক্ষ, এখানে আপনারা কিভাবে বলছেন যে বাংলাদেশের অধিকাংশ তরুণরা এই স্বপ্ন দেখছে না? আর প্রতিপক্ষ, সবশেষে আজকে যেটা বলতে চাইছি তা হলো, আজকে আপনাদের বক্তব্য শুনে আমি অনেকটাই অবাক হয়েছি, যে ঠিক যেমন অবাক হয়েছিলেন মোশাররফ করিম তার যমজ টু নাটকে। মোশাররফ করিম তার বাবাকে বলেছিলেন, অদ্ভুত কথা কেন বলছেন ড্যাডি, হোয়াই? আর আজ আমিও আপনাদের বক্তব্যে অবাক হয়ে বলছি, অদ্ভুত কথা কেন বলছেন প্রতিপক্ষ, হোয়াই? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। তরুণদের কথা বলতে গিয়ে দু ধরনের চিত্রই তুলে ধরেছে। বলেছে যে 500 টাকার বিনিময়ে কিন্তু এখন তরুণরা পেট্রোল বোমা ছুটছে, আবার তরুণদের যে তরুণ ভাবাপন্ন যে উদ্ভাবনী প্রক্রিয়া, যে উদ্ভাবনী যে স্বপ্ন, সেই কথাও বলেছেন আজকের আমাদের এই প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা। আমরা বক্তব্য শুনবো এখন তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের এই বিষয়ের উপর। আমাদের আজকের প্রতিযোগিতার সৈয়দ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের খুলনা বিভাগের চ্যাম্পিয়ন দলের দ্বিতীয় বক্তা ফারজানা আক্তার সাথীর কাছ থেকে। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমরা সেই যাত্রী, অর্থাৎ সেই তরুণ যাদেরকে কোনোভাবেই দুর্গম বন্দিশালায় আবদ্ধ করে রাখা যায় না। স্বয়ং কবি যেখানে বলেছেন তরুণদের কোনো বাধাই আটকাতে পারে না, সেখানে প্রতিপক্ষ কিভাবে আর্থিক উন্নয়নের মধ্যে তরুণদের স্বপ্নকে সীমাবদ্ধ করেছেন তা আমাদের প্রশ্ন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, এখনকার তরুণরা স্বপ্ন দেখেন শুধুই আর্থিক উন্নয়নের বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমরা বিশ্বাস করি আমাদের তরুণরা আর্থিক উন্নয়ন নয় বরং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। আমার প্রথম বক্তা প্রমাণ করে গেছেন যে দেশের রাজনৈতিক উন্নয়নে আমাদের তরুণরা কিভাবে অবদান রেখে গেছেন। দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি প্রমাণ করে যাব সামাজিক ও আর্থিক উন্নয়নের মাধ্যমে তরুণরা কিভাবে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, তারা যে আর্থিক উন্নয়নের কথা বলে গেছেন সেটি সামগ্রিক উন্নয়নের একটি অংশ মাত্র। তরুণরা আজ সুশিক্ষায় শিক্ষিত, হাতে কলমে প্রশিক্ষিত হয়ে বিচিত্র পেশায় নিজেদেরকে নিয়োজিত করছেন। আজ তরুণরা প্রথাগত পেশা তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার ধারণা থেকে বেরিয়ে এসে বহুমুখী জনকল্যাণমূলক পেশায় নিজেদেরকে নিয়োজিত করছেন। এর মাধ্যমে দেশের কর্মশক্তিতে বৈচিত্র্য আসছে, যা সামগ্রিক উন্নয়নেরই একটি অংশ মাত্র। এছাড়া তারা উদ্যোক্তা হয়ে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে, যার ফলে সামাজিক বৈষম্য ও বেকারত্ব নিরসনেও তারা ভূমিকা রাখছে। প্রতিপক্ষ, আপনাদেরকে বলছি, নিরাপদ ও অধিক অর্থ উপার্জনের চাকরি না করে জনকল্যাণমুখী কর্মে নিয়োজিত করা কি দেশ গড়ার প্রত্যয় নয়? মাননীয় মডারেটর, এবার বলবো সামাজিক উন্নয়নে তরুণদের স্বেচ্ছাসেবী ভূমিকার কথা। আমাদের দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের যে অংশটি সামাজিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে তা হলো আমাদের তরুণ প্রজন্ম।
সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো তুলে ধরবো তা হলো 1. জীবনযাত্রার মান উন্নয়ন, 2. স্বাস্থ্যক্ষেত্রে সচেতনতা সৃষ্টি, 3. বিজ্ঞান মনস্ক জাতি তৈরিতে অবদান, 4. শিক্ষা প্রসারের ভূমিকা, 5. পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি। মাননীয় মডারেটর, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নে এবং স্বাস্থ্যক্ষেত্রে সচেতনতা তৈরিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে অসংখ্য তরুণ তরুণী। ব্র্যাক, ইউনিসেফ, আশা, প্রশিক্ষা সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার সাথে মিলে দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষদের মাঝে স্বাস্থ্যগত সচেতনতা তৈরিতে তারা অসামান্য ভূমিকা রাখছে। ফলশ্রুতিতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। রেড ক্রিসেন্টের মতো বিশ্বখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থার সাথে বাংলাদেশের তরুণরা নিজেদেরকে যুক্ত করে স্বাস্থ্যক্ষেত্রে মানুষকে সচেতন করে তুলছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বক্তারা এক্ষেত্রে তরুণদের অর্থলাভের কথা বলতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এসব ক্ষেত্রে অর্থের পরিমাণ খুবই স্বল্প। অধিক অর্থলাভের হাতছানিকে বিসর্জন দিয়ে অসহায় ও দরিদ্র মানুষদের স্বল্প বেতনে কাজ করার জন্য যে দেশপ্রেমী প্রধান ভূমিকা পালন করে তার বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞান মনস্ক জাতি তৈরিতে তরুণদের অবদান আজ সর্বজনবিদিত। আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান চর্চা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে নিজেদেরকে তরুণ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করছেন, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন নব আবিষ্কারের মাধ্যমে নিজেদেরকে তরুণ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করছে। জাতীয় গণিত উৎসব আয়োজন ও এতে অংশগ্রহণ করে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদেরকে বিজ্ঞান মনস্ক জাতি তৈরিতে তারা কাজ করে যাচ্ছে। তাছাড়া উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে স্বল্প খরচে চমৎকার সব যন্ত্র আবিষ্কার করে তারা মানুষের কল্যাণে উৎসর্গ করছে। মাননীয় মডারেটর, বাংলাদেশের তরুণরা আজ দেশীয় প্রযুক্তিতে ড্রোন, সৌরগাড়ি নির্মাণ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাওলাদার ব্যাঙের 2টি নতুন প্রজাতি আবিষ্কার করে বিশ্বের সর্বকনিষ্ঠ জীববিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বানানো রোবট নাসার শীর্ষস্থান দখল করেছে। আমাদের তরুণরা শুধু যে আবিষ্কার করছে তা নয়, তারা এই আবিষ্কারগুলোকে দেশের জন্য উৎসর্গ করছে। মাননীয় মডারেটর, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে কারা নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এসব পথ শিশুদের মুখে শিক্ষার আলো ফোটাতে। উত্তর হলো আমাদের তরুণ প্রজন্ম। তারাই এই দেশকে, দেশের মানুষকে ভালোবেসে নিজেদের অবসর সময়টুকু ব্যয় করছে বিভিন্ন শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠনে, যাতে করে ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষার জগৎটিকে চিনতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যখন জাগরণ, শিক্ষার আলো, বিদ্যানন্দ, অক্ষরগাড়ি সহ বিভিন্ন নামে নিঃস্বার্থভাবে পথ শিশুদের জন্য কাজ করে যাচ্ছে, তখন প্রতিপক্ষে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখার যুক্তি ধোপে টেকে না। মাননীয় মডারেটর, আমি আবার উল্লেখ করতে চাই, আমরা আর্থিক উন্নয়নের বিষয়টিকে অস্বীকার করছি না, কিন্তু আর্থিক উন্নয়ন কখনোই তরুণদের একমাত্র স্বপ্ন নয়, বরং আর্থিক উন্নয়নের সাথে সর্বক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে তরুণরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। মাননীয় মডারেটর, যদি সফলতার প্রশ্ন তোলা হয় তাহলে বলবো সফলতা কিংবা ব্যর্থতা চলার পথেরই অংশ। ব্যর্থতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়াই তারুণ্যের ধর্ম। মাননীয় মডারেটর, বক্তব্য শুরু করেছিলাম বিদ্রোহী কবি নজরুলের কবিতা দিয়ে, শেষটাও করছি তার কবিতা দিয়ে। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। দিতে হবে তরি পার, নিশ্চয়ই এই তরি আমরা পার করতে চাই, পার হতে চাই, এবং এই তরি পারাপারের জন্য যারা আমাদেরকে সহযোগিতা করবে তারাই হচ্ছে আজকের এই তরুণরা, আজকের এই শিশুরা। তাদেরকে আমরা পাশে চাই। আমরা আমাদের বিতর্ক বিকাশ ব্র্যাক আয়োজিত এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের। এই বিষয়ে দুটি দল, বরিশাল থেকে আগত চ্যাম্পিয়ন দল খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং খুলনার চ্যাম্পিয়ন দল সৈয়দ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল কাইয়ুম। আমরা শুনবো তার কথা। তবে আমরা দলনেতাদের বক্তব্য এবার শুনে নিয়ে আহ্বান করছি পক্ষ দলের দলনেতা মোসাম্মদ সাদিয়া আফরিন মুনাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান। প্রথমে আমি একটি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। প্রতিপক্ষরা আজ বলে গেলেন বিজ্ঞান ও প্রযুক্তির কথা। প্রতিপক্ষ যদি আজকে বিজ্ঞান ও প্রযুক্তির কথাই বলেন তাহলে বলতে হবে কেন আজ তরুণরা শহরমুখী হচ্ছে, কেন তারা বিদেশে যাচ্ছে, কেন তারা নতুন নতুন প্রযুক্তির ব্যবহার শিখছে, কেন রোবট আবিষ্কার করছে, কেন সফটওয়্যার আবিষ্কার করছে। আর এই কারণগুলো হচ্ছে একটাই, তারা সবাই চায় আর্থিক উন্নয়ন। সুতরাং আপনারা যে যুক্তি দেন না কেন তা আসলে ধোপে টেকে না।
ধন্যবাদ মাননীয় মডারেটর ও আপনারা যারা শুনছেন। আজকের বিতর্কের বিষয়, এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধুই আর্থিক উন্নয়নের বিষয়ের পক্ষে বলছি। মাননীয় মডারেটর, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছোটবেলায় মায়ের মুখে যখন থেকে এই চরণ দুটি শুনেছি, ঠিক তখন থেকে আমি স্বপ্ন দেখেছি আমি লেখাপড়া করব, গাড়ি ঘোড়ার মালিক হব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আর আজ এই একবিংশ শতাব্দীর একজন তরুণ হিসেবে বলবো এটাই আমার স্বপ্ন। মাননীয় মডারেটর, আজকে এই 21 শতকে এসে আমরা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। ব্র্যাক, গ্রামীণ ব্যাংকের মতো অসংখ্য প্রতিষ্ঠানের সাথে পরিচিত হয়েছি। আমরা পরিচিত হয়েছি ইন্টারনেট, আউটসোর্সিং, উদ্যোক্তা ও কর্মসংস্থান, কোচিং সেন্টার, কারিগরি ও কর্মমুখী শিক্ষা, একটি খামার, একটি হাউস, কুটির শিল্প, ফ্যাশন হাউস, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে। কিন্তু মাননীয় মডারেটর, আমি যদি আজ থেকে 30 বছর পিছনে চলে যাই, তাহলে কি দেখতে পাবো? এই প্রতিষ্ঠানগুলো বা শব্দগুলোর সাথে কোনো তরুণরাই বা কোনো মানুষই পরিচিত ছিল না, আর এই প্রতিষ্ঠানগুলোই ছিল না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন উদ্ভাবন হলো, আর এখানে কারাই বা কাজ করছে? যদি এক কথায় উত্তর দেই, তাহলে বলতে হবে এখানে যারা এগুলো হলো একটি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক প্রতিষ্ঠান, এবং এখানে যারা কাজ করছে তাদের বেশিরভাগই হলো তরুণ। মাননীয় মডারেটর, তারা আরো বলে গেলেন দারিদ্র্যের কথা, কিন্তু আমি বলবো এই সব তরুণদেরকে কিন্তু কেউ জোর করে বা চাপ প্রয়োগ করে এই সকল কর্মসংস্থানের সাথে যুক্ত করেনি। আবার এমনও না যে তাদের সবাই ছিল খুবই দারিদ্র্য, কিন্তু এখন বলতে হচ্ছে তারা এরপরও কেন এই কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে, আর কেন তারা কবি সাহিত্যিক বা দার্শনিক হতে চাইছে না। আর এর একটাই কারণ হচ্ছে তারা সবাই চায় অর্থনৈতিক উন্নয়ন। আজকে বিশ্বজুড়ে অর্থনৈতিক উন্নয়নের যে জোয়ার উঠেছে, সবাই চাইছে সেই জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে। মাননীয় মডারেটর, কয়েকটি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে আমি আমার বিষয়টিকে আরো পরিষ্কার করে যেতে চাই। পৃথিবীর বড় বড় উন্নয়ন সংস্থাগুলো যেমন ILO, ওয়ার্ল্ড ব্যাংক, IDB, UN তরুণদের জন্য কাজ করছে। তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে, যেমন গ্লোবাল পার্টনারশিপ ফর ইয়ুথ এমপ্লয়মেন্ট, সংক্ষেপে GPYE, স্কিল টুয়ার্ডস এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি, সংক্ষেপে STEP, এবং ইয়ুথ এমপ্লয়মেন্ট ইনভেন্টরি সহ আরও অসংখ্য ছোট বড় প্রোগ্রাম। এইসব প্রোগ্রামে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ওয়ার্ল্ড ব্যাংক 90টিরও বেশি দেশে 500রও বেশি তরুণদের নিয়ে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ভারতে 1200 নতুন উদ্যোক্তা 11,700 নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, এবং লক্ষ লক্ষ তরুণ তরুণীদেরকে তাদের এই কর্মসংস্থানের সাথে নিযুক্ত করছে শুধুমাত্র আর্থিক উন্নয়নের জন্য। কেনিয়াতে 6 কোটি এবং মেক্সিকোতে তরুণদের 70 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। উগান্ডাতে প্রায় 6,000-এরও বেশি এবং টিউনিশিয়াতে প্রায় 1,40,000 উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। মাননীয় মডারেটর, সারা বিশ্বব্যাপী তরুণদের এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা, এটাই কি প্রমাণ করে না যে আজকের তরুণরা চাইছে অর্থনৈতিক উন্নতি করতে? মাননীয় মডারেটর, একটি দেশের সামগ্রিক উন্নয়নের সাথে ওই দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নগুলো জড়িত। আর এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের জন্য কি দরকার? তা হলো অর্থনৈতিক উন্নয়ন এবং তরুণদের অংশগ্রহণ, যা ছাড়া সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। প্রতিপক্ষ দলের বক্তারা আরও বলে গেলেন নাসার কথা। আবার মাননীয় মডারেটর, আমরা দেখছি যে চায়ের দোকান থেকে নাসা পর্যন্ত আজকে তরুণরা পৌঁছে গেছে। সেখানে তাহলে প্রশ্ন হলো আজকের তরুণরা আসলে তাহলে কিসের স্বপ্ন দেখছে? অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের। মাননীয় মডারেটর, বাংলাদেশ একটি তরুণ অর্থনীতির দেশ, যার লক্ষ্য হচ্ছে রূপকল্প 2021, এবং সারা পৃথিবীর যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে তা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। এই গোলকে বাস্তবায়ন করার যে স্বপ্ন, সে স্বপ্ন হলো আজ তরুণদের, আর এই স্বপ্ন হলো আর্থিক উন্নয়নের। মাননীয় মডারেটর, আজকে আমরা প্রতিপক্ষকে কতগুলো প্রশ্ন করেছিলাম, কিন্তু তার একটিরও যথাযথ উত্তর পাইনি। তাদের কাছে জানতে চেয়েছিলাম বর্তমান বিশ্ব কিসের ওপর দাঁড়িয়ে আছে, উত্তর পাইনি। কিন্তু আমি বলছি বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে পুঁজিবাদী অর্থনীতির ওপর। তারা সবাই চাইছে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে। তাদের কাছে জানতে চেয়েছিলাম একটি দেশের উন্নয়নে কাদের ভূমিকা সবচেয়ে বেশি, সেটিরও উত্তর পাইনি। আমি বলছি তরুণদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাদেরকে আরও বলেছিলাম এমন 5টি স্বপ্নের কথা বলতে, যে স্বপ্নগুলো তরুণরা দেখে এবং যার সাথে অর্থনৈতিক উন্নয়নের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা তাও বলতে পারেনি। কীভাবেই বলবে, কারণ এরকম কোনো স্বপ্ন পৃথিবীতে নেই। তাদের কাছে বেকারত্বের হার সম্পর্কে জানতে চেয়েছি। মাননীয় মডারেটর, 2010 সালে বেকারত্বের হার ছিল 23.3%, এবং আজ 2015 সালে এসে তা দাঁড়িয়েছে মাত্র 20%। সবশেষে তাদের কাছ থেকে আমি বলতে চাই যে 2000 থেকে 2015 সালে অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা, আর যদি পরিবর্তন হয়ে
থাকে তাহলে সেখানে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? কারণ বর্তমান বিশ্ব চলছে তরুণদের মাধ্যমে, আর এই তরুণরাই চাইছে বর্তমান বিশ্বকে অর্থনীতির মাধ্যমে পৃথিবীর বুকে স্থান করে দিতে। তাহলে এটা বলতেই হবে যে আজকের তরুণরা স্বপ্ন দেখে শুধুই আর্থিক উন্নয়নের। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে পুঁজিবাদীর উপর, এবং আমার কাছে মনে হয় যে একেবারে শিশু সময়ে এই ধারণাটা তাদের মধ্যে ঢুকেছে। এটাই কিন্তু আমাদেরকে একটা জায়গা তৈরি করে দেয় যে আমাদের তরুণরা আসলে স্বপ্ন দেখতে শিখছে। এখন প্রশ্ন হচ্ছে কিসের স্বপ্ন দেখতে শিখছে? এটা নিয়েই কিন্তু তাদের একটা যুক্তিতর্কের মধ্যে রয়েছে যে আর্থিক উন্নয়ন নাকি আমাদের দেশপ্রেম, দেশের উন্নয়ন, পৃথিবীর উন্নয়ন সেদিকে দেখছে। আমরা শুনবো আমাদের এই পর্যায়ে বক্তব্য দলনেতা শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের আশিকুর রহমানের কাছ থেকে। মাননীয় মডারেটর, শুরু করছি কিছু প্রশ্ন দিয়ে। যদি আর্থিক উন্নয়নে তরুণদের একমাত্র স্বপ্ন হয় তাহলে তারা কেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে? দ্বিতীয়ত, আর্থিক উন্নয়ন ব্যতীত সামগ্রিক উন্নয়ন কি কাজ করতে পারে? তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আর্থিক উন্নয়ন কি সামগ্রিক উন্নয়নের একটা অংশ নয়? ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, এখনকার তরুণরা স্বপ্ন দেখে শুধু আর্থিক উন্নয়নের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গিয়েছেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষরা স্বার্থপর হতে পারেন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম স্বার্থপর নয়। মাননীয় মডারেটর, যুক্তি খণ্ডন করছি। আমার প্রতিপক্ষরা বলে গিয়েছেন, বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বলে গিয়েছেন, কিন্তু আমরা সেগুলো অস্বীকার করছি না। আর্থিক উন্নয়ন তরুণদের একমাত্র স্বপ্ন হতে পারে না। মাননীয় মডারেটর, যে দেশের তরুণরা মাতৃভূমি স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে, দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য বারবার দুর্বল আন্দোলন গড়ে তুলেছে, আর্থিক উন্নয়নকে তাদের একমাত্র স্বপ্ন বলে প্রতিষ্ঠা করা প্রতিপক্ষের দুর্বল অবস্থানকে প্রকাশ করে। মাননীয় মডারেটর, শুধু তাই নয়, বাংলাদেশের সূচনা লগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে, তরুণরা এই সামগ্রিক উন্নয়ন করছে কেন? তারা দেশের জন্য যে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, তারা নিজেদের মধ্যে আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করছে এবং আমাদের দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে। প্রতি বছর পহেলা বৈশাখ এবং ফেব্রুয়ারির অমর একুশে বইমেলার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাই প্রমাণ করে। নৃত্য, সঙ্গীত, বিতর্ক ইত্যাদি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাই প্রমাণ করে। বাংলাদেশ 2014 ও 2012 সালে বিশ্ব বিতর্ক আসরে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক তারুণ্য সম্মেলনে বাংলাদেশ যে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মাননীয় মডারেটর, এই তরুণরা এসব অংশগ্রহণ হচ্ছে কেন তারা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে পালন করেছেন? আশা করি প্রতিপক্ষ তার উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমি এখন আপনাদের সামনে দু একটি নারী কথা তুলে ধরবো। মাননীয় মডারেটর, ওয়াসফিয়া নাজরিন ন্যাশনাল জিওগ্রাফিক জরিপ অনুযায়ী বিশ্বের সবথেকে সাহসী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। মাননীয় মডারেটর, এটি কেন সম্ভব হয়েছে? তার অদম্য ইচ্ছাশক্তি ছিল দেখে তারা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাননীয় মডারেটর, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে তরুণদের অংশগ্রহণের কথা লক্ষ্য করি, তারা কীভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। মাননীয় মডারেটর, আমরা যদি দেশকে সামগ্রিক দিক থেকে উন্নতির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, যখনই দেশের তরুণরা সামগ্রিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে তখনই আমার প্রতিপক্ষ তাদের বিপক্ষে অবস্থান করে আমাদের দেশকে সার্বিক উন্নয়নের দিকে বিপক্ষে সরে যাচ্ছেন। মাননীয় মডারেটর, যার সর্বশেষ উদাহরণ কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারের সন্ত্রাসী হামলায় দেশ জুড়ে তরুণরা প্রতিবাদ গড়ে তুলেছিল। এতগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, পরিবেশ রক্ষা আন্দোলনে তরুণদের কথা না বললেই নয়। মাননীয় মডারেটর, এবার সুন্দরবনের নদীতে তেল নিঃসরণের ঘটনায়, মাননীয় মডারেটর, সুন্দরবনের নদীতে তেল নিঃসরণের ঘটনায় বর্তমান তরুণরা এগিয়ে গিয়েছিল এবং তাদের সামগ্রিক উন্নয়নে এগিয়ে গিয়েছিল। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে জয়লাভ করতে গেলে পক্ষ দলের প্রমাণ করেছিল তরুণরা কেবলমাত্র আর্থিক উন্নয়নের পেছনে ছুটছে, বরং তারা প্রমাণ না করে তরুণদের একমাত্র স্বপ্নের পেছনে ছুটে আছেন, যেটা আমাদের বর্তমান তরুণের দেশপ্রেমের পেছনে সার্বিক উন্নয়নের একটি অংশ মাত্র। মাননীয় মডারেটর, আমি আপনাদের সামনে দুটি যুক্তি তুলে ধরছি। আমরা জানি বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। দারিদ্র আমাদের এই উন্নয়নকে স্থগিত করে রেখেছে, কিন্তু তাও বর্তমান তরুণরা এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কারণ তারা আমাদের দেশ থেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু আমাদের আজকের বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে, তরুণরা এই অবস্থা থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিনা এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশের সার্বিক উন্নয়নকে কাজে লাগাচ্ছে কিনা। মাননীয় মডারেটর, আমি একটা কথা বলছি, জাতিকে যদি রাস্তাঘাট তৈরি করে দিতে না পারি, জাতিকে যদি স্কুল কলেজ তৈরি করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত ও সঠিক তরুণদের অবদানের কথা বলতে পারবো, এতে আমি আশিকুর রহমান বিশ্বাসী। মাননীয় মডারেটর, তারা আজকে তরুণদের আর্থিক উন্নয়নের পক্ষে যুক্তি প্রদান করেছেন, কিন্তু আমাদের কাছে তাদের প্রশ্ন ছিল, আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখলে তার দেশপ্রেমকে হ্রাস করে কিনা এবং তরুণদের আর্থিক উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে কিনা। এই প্রশ্নের উত্তরগুলি প্রমাণিত করে দেবে তরুণদের আর্থিক ভূমিকা কী। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, আমি স্বপ্ন দেখি, স্বপ্নে আমাদের সুর। 21 থেকে 16টি বিজয় স্বপ্নে করি ভর। আমি দেখেছি কোটি দামাল ছেলের রূপতম থেকে স্বপ্ন, দেশ গড়ার প্রত্যয়
আমাদের এই দেশমগ্ন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বিভিন্নভাবে উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যেটি এটা আমাদের তরুণরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তথ্য প্রযুক্তির অবদান রেখেছেন। কিন্তু মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির অবদান রাখতে তরুণরা আর্থিক উন্নয়নে অংশগ্রহণ করছে ঠিকই, কিন্তু আর্থিক উন্নয়নের দিকে, সামগ্রিক উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য তরুণরা বেশ কিছু অংশগ্রহণ করেছেন, কিন্তু আমাদের প্রতিপক্ষরা সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, হে তরুণ, যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, আমরা শুনলাম। আমার কাছে মনে হয়েছে দুদলই একেবারে যথেষ্ট বাস্তবসম্মত তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। তবু আমরা দেখি শেষ মুহূর্তে আরো দুই দলের দলনেতার কথা শুনে নিয়ে আমি প্রথমে আহ্বান করব আমাদের পক্ষ দলের দলনেতা মোসাম্মদ সাদিয়া আফরিন মুনাকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রতিপক্ষ আজকে বারবার একটা জায়গায় ভুল করছে, সেটা হলো তারা আজকে ভেবে নিয়েছে যে সকল তরুণরাই চাইছে আর্থিক উন্নয়ন করতে, কিন্তু আমরা বলছি যে সকল তরুণরা না, শুধুমাত্র অধিকাংশ তরুণরাই আছে যারা আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ দলের বক্তারা বারবার বলে যাচ্ছেন দুর্নীতির কথা, কিন্তু দুর্নীতি হলো সুশাসন প্রতিষ্ঠার অভাবে এই দুর্নীতির শিকার হয়। কিন্তু আমি আজকে বলতে চাই, এই মানুষ যখন ঘুষ খাবে না, দুর্নীতি করবে না এবং তাদের অপরাধ প্রবণতা হ্রাস পাবে, আর এগুলোই তখন হবে যখন সামগ্রিকভাবে একটি দেশের উন্নয়নে তরুণরা অর্থনৈতিকভাবে তার স্বপ্নকে এবং লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে। সেখানে আজকে তারা চাইবে না সামগ্রিক উন্নয়ন করতে অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র না করে। মাননীয় মডারেটর, তারা সোনার বাংলাদেশ গড়ার কথা বলে যাচ্ছেন, কিন্তু আজকে আমি বলবো একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসতা মুক্ত এবং ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশের প্রয়োজন। আর এমন একটি এই বাংলাদেশ গড়ার প্রধান শর্ত হলো এই অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ তরুণরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারে, তাহলে তারা পারবে না ভবিষ্যতে নেতৃত্ব দিতে, রাজনৈতিকভাবে একটি দেশকে চালিয়ে যেতে, এবং তারা পারবে না এই রাজনৈতিকতার মাধ্যমে দেশকে মুক্ত করতে। মাননীয় মডারেটর, তারা আজকে সামগ্রিক উন্নয়নের কথা বলছেন এবং বলছেন সোনার বাংলা গড়ার কথা, কিন্তু আমি আজকে বলবো আপনারা কি এই সোনার বাংলা গড়তে চাইছেন? প্রতিদিন এয়ারপোর্টে যে লক্ষ লক্ষ পাচার হয়ে আসা বিস্কুট আছে, সেই সোনা দিয়ে আজকে আপনারা সামগ্রিক উন্নয়ন বা দেশের সোনার বাংলা গড়তে চাইছেন? প্রতিপক্ষ দল আজকে আপনারা সংজ্ঞায় আমাদের স্বপ্নের কথা অস্বীকার করেনি। তার মানে আপনারা মেনে নিয়েছেন যে স্বপ্ন হলো একজন মানুষের এইম ইন লাইফ, অর্থাৎ তারা যে লক্ষ্য নিয়ে কাজ করে সেই লক্ষ্যকেই আপনারা মেনে নিয়েছেন। মাননীয় মডারেটর, তারা আরো বলে যাচ্ছেন উদ্যোক্তার কথা, কিন্তু উদ্যোক্তা মানে হচ্ছে কি? একজন ব্যবসায়িক। আর এই ব্যবসায়িকের কাজ করা, সেই অনুযায়ী আজকে সকল তরুণরা চাইছে তাহলে ব্যবসায়িকভাবে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে। মাননীয় মডারেটর, তারা ওয়াসফিয়া নাজরিনের কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা বলবো এরকম কজন স্বপ্ন দেখে যে তারা দেশের উন্নয়ন করবে, এভারেস্ট জয় করবে? কারণ অধিকাংশ তরুণরা আছে যারা নিজেদের পেটের ক্ষুধা নিবারণের জন্য শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের কথাই চিন্তা করে। আর সবশেষে আমরা বলবো, যতদিন তরুণদের হাতে থাকবে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। একটা কথা বলেছে, অতি সম্প্রতি যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে তার মধ্যে বলছে যে আমাদের এয়ারপোর্ট দিয়ে যে সোনার বিস্কুটগুলো আসে, সেই বিস্কিট দিয়ে, সেই সোনা দিয়ে কি আপনারা সোনার বাংলা করবেন কিনা আমি জানি না। কেন আসে, কিভাবে আসে, কারা আনে, হয়তোবা সরকার, রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবে। তবু আমরা শেষ বক্তব্য শুনবো। আমরা দেখেছি যে আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল কাইয়ুম। তিনিও বলবেন আমাদের আয়োজনের শেষে। আমরা যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা আশিকুর রহমানকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো, আমি তোমায় ভালোবাসি। মাননীয় মডারেটর, আজকের বাংলাদেশের তরুণরা দেশকে ভালোবাসে, দেশের জাতিকে ভালোবাসে। আজকের বাংলাদেশের তরুণরা স্বার্থপর নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকে আমার প্রতিপক্ষরা বলে গেছেন যে তারা আজকের বিতর্কে অংশগ্রহণ করেছেন। একটু লক্ষ্য করি মাননীয় মডারেটর, তারা যদি আজকের বিতর্কে অংশগ্রহণ করেছেন, তারা তরুণ, যদি অংশগ্রহণ করেছেন তাহলে আজকের বিতর্কে তাদের অবস্থানটা কোন জায়গায়? মাননীয় মডারেটর, তারা আজকের বিতর্কে অংশগ্রহণ করেছেন শুধু আর্থিক উন্নয়নের জন্য নাকি? মাননীয় মডারেটর, তাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গিয়েছেন সন্ত্রাসী উন্নয়নের কথা, কিন্তু মাননীয় মডারেটর, আমরা যদি লক্ষ্য করি, সন্ত্রাস বলতে আমরা কাদের বুঝি? সন্ত্রাস হচ্ছে আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু। সন্ত্রাস আমাদের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না মাননীয় মডারেটর। সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাস, সে তরুণ হতে পারে না, কারণ সে সন্ত্রাস। মাননীয় মডারেটর, আমি আপনাদের সামনে একটি লক্ষ্য করুন মাননীয় মডারেটর, সামগ্রিক উন্নয়ন হলো একটি সমন্বিত প্রচেষ্টায় যার কার্যকারিতা সুদূর প্রসারিত এবং এর ফলাফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে। পক্ষান্তরে আর্থিক উন্নয়ন হলো একটি শাখা মাত্র, শাখা কখনো প্রধান অন্তর হিসেবে তুলে ধরা যায় না মাননীয় মডারেটর।
প্রতিপক্ষ যদি দারিদ্রতার কথা তুলে ধরেছেন, মাননীয় মডারেটর, দারিদ্রতা হচ্ছে আমাদের দেশের সার্বিক উন্নয়ন, আর সার্বিক সমস্যা উন্নয়ন করতে গেলে আমাদের দারিদ্রকে মোচন করতে হবে তার সার্বিক উন্নয়নের মাধ্যমে। মাননীয় মডারেটর, আমি আপনাদের সামনে একটি যুক্তি তুলে ধরছি। আজকে আমার প্রতিপক্ষরা এই বিতর্কে অংশগ্রহণ করেছেন, তাদেরকে এই বিতর্কে অংশগ্রহণ করার পেছনে কি মূল কারণটি কি আর্থিক উন্নয়নের? মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, আমি আপনার সামনে কিছু তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বায়নের এই যুগের প্রতিটি মানুষ চায় দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তারা কোনো সময় চাইবে না যে আমাদের দেশকে আর্থিক উন্নয়নের দিকে লক্ষ্য করি। মাননীয় মডারেটর, তাই সর্বশেষে প্রতিপক্ষ আমি বলি, আপনাদের বর্ণিত আর্থিক উন্নয়ন এবং আমাদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নকে যদি সারিবদ্ধভাবে রাখি তাহলে আমরা একটি সোনার বাংলাদেশ করতে পারবো। তাই প্রতিপক্ষ, এখন আমি হাত বাড়িয়েছি, আপনারাও হাত বাড়ান, আসুন হাত ধরি, পৃথিবীটাকে আঁকড়ে ধরি, সোনার বাংলা করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের দলনেতা তার বক্তব্য শেষ করে হাত বাড়িয়ে দিয়েছে এবং বলেছে যে পক্ষে যারা আছেন তারাও আমাদের হাতের সাথে যুক্ত হয়ে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা মোকাবেলা করে আমাদের দেশকে, রাষ্ট্রকে আমরা এগিয়ে নিয়ে যাই। একটা জায়গায় তারা বলার চেষ্টা করেছে যে আমি দেখেছি পক্ষ দলের পক্ষ থেকে বিশেষ করে তারা রাজনৈতিক সহিংসতা মুক্ত হওয়ার কথা বলেছে। আসলে রাজনৈতিক সহিংসতা মুক্ত হওয়ার জন্য আমাদের তরুণরা যেভাবে ভাবছে, আমাদের এই শিশুরা যেভাবে ভাবছে, আমাদের নানা শ্রেণী পেশার মানুষরা যেভাবে ভাবছে, ঠিক সেভাবে আমাদের রাজনৈতিক দলগুলো যারা রয়েছে সে প্রধান নেতাদেরকেও কিন্তু ভাবতে হবে। তা না হলে কিন্তু আজকে আমাদের তরুণদের যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে, সেই স্বপ্ন চুরমার হয়ে যাবে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা পক্ষ দলকে একেবারে আবেগতাড়িতভাবে বলেছে যে সারা বিশ্ব এখন কিন্তু বিশ্বায়নের যুগে, যে তারা এক ধরনের পুঁজিবাদী মনোভাবের দিকে যাচ্ছে এবং সেই কারণে যদি আমরা এখনকার তরুণরা যদি আর্থিক উন্নয়নের স্বপ্ন না দেখে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। কিন্তু বিপক্ষ দল শহীদ আব্দুল নায়েক জাব্বার উচ্চ বিদ্যালয় থেকে তারা এসে বলল যে আজকের যে সোনার বাংলায় তরুণরা গড়তে চায় তাদের মধ্যে তো দেশপ্রেমের দরকার রয়েছে, তাদের মধ্যে সামাজিক জীবন বন্ধনের, জীবনযাত্রার মান উন্নয়নের কথা তারা বলেছে। তারা বলেছে যে আমাদেরকে প্রতিবাদী হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, আমাদেরকে সাংস্কৃতিকভাবে এগিয়ে যেতে হবে, আমাদেরকে আমাদের নানা শ্রেণী পেশায় কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে যে আমাদের সততা সেটি প্রমাণ করতে হবে বলে তারা উল্লেখ করেছে। আমরা একটি জায়গায় কিন্তু দুদলের মধ্যে একমত আমরা পোষণ করতে দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে তারা দুপক্ষই চায় যে আমাদের দেশের উন্নয়ন হোক, তরুণের উন্নয়ন হোক, তারুণ্যের উন্নয়ন হোক, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেই জায়গায় তারা দ্বিমত পোষণ করেছে। দুপক্ষই ভালো বলেছ, দুপক্ষের বক্তব্য আমাদের কাছে ভালো লেগেছে। ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আজকের এই প্রতিযোগিতায় আমরা দেখেছি যে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দৈনিক প্রথম আলো সহযোগী সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম। আমি এই পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল কাইয়ুমকে আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতায় বক্তাদের বক্তব্য আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ হাসান আহমেদ কিরণ। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত এবং সত্যিকার অর্থে আমি ফিরে গেছি আজ থেকে হয়তো 40-50 বছর আগে, যখন আমি নিজেও একজন তরুণ ছিলাম। এবং এই ভেবে আমি অবাক হচ্ছি যে ওই সময় হয়তো আমরা এত সাহস করে, এত সুন্দরভাবে, এত যুক্তিপূর্ণভাবে এক পক্ষ যখন পক্ষ বলছেন তখন মনে হচ্ছে যে এটাই ঠিক, যখন বিপক্ষে বলছেন তখন মনে হচ্ছে যে এটাই ঠিক। এটাই হচ্ছে আমার মনে হয় যে আজকের বিতর্কের সবচেয়ে বড় সাফল্য। আজকে বিতর্কের বিষয়টা যে নির্ধারণ করা হয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরুণরা কি করবে, তাদের সামনে কিন্তু দুইটা পথ। একটা হচ্ছে তাদেরকে এগিয়ে যেতে হলে তার আরও বেশি নিজের উন্নয়নের জন্য, নিজের অগ্রগতির জন্য তার আর্থিক প্রয়োজনীয়তা রয়েছে। অন্যদিকে হচ্ছে যে এই আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর পথটা কি হবে, সেটা কি শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, নীতি বহির্ভূত কাজের মাধ্যমে যাবে, নাকি আদর্শকে সমুন্নত রেখেও তাদের আর্থিক উন্নয়ন করা সম্ভব? এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে তরুণদের পথ দেখাবে কে, এই বিষয়টাই আজকের বিতর্কের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে বলে আমি মনে করি। এই বিতর্কের সুবিধার জন্য আমি দুইটা শব্দ বেছে নিলাম। একটা শব্দ হচ্ছে শুধুই, আরেকটা হচ্ছে আর্থিক উন্নয়ন। শুধুই বললে অন্য আর কোনো পথকে নেওয়া হয় না, গ্রহণ করা হয় না। আর যদি বলি আর্থিক উন্নয়ন, তাহলে এটা হয়ে যায় অনেকটা সীমিত। আর্থিক আর অর্থনৈতিক, এটা অবশ্য আলোচনায় এসেছে, অর্থনৈতিকটা আরও প্রসারিত ক্ষেত্রে প্রযোজ্য, একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আর্থিকটা অনেকটাই সংকুচিত, হয়তো নিজের ব্যক্তিগত বা পরিবারগত অর্থের প্রয়োজন আছে, এতে অস্বীকার করার উপায় নেই। আজকের জীবন অনেক জটিল হয়েছে, অনেক কঠিন হয়েছে।
আমাকে যদি টিকে থাকতে হয় এই সমাজে, তাহলে আমার একটা স্মার্টফোন দরকার। কারণ স্মার্টফোনটা হাতে না থাকলে আমি কিন্তু সর্বশেষ যে অগ্রগতি, সেটা দেশের তথ্যই হোক বা আন্তর্জাতিক তথ্য হোক বা কোনো একটা ব্রেকিং নিউজ হোক, যেটা না জানলে আমি হয়তো আমার বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় বসেছি, আমি কিন্তু আউটসাইডার হয়ে যাব। আমার বাসায় একটা টিভি দরকার, এবং সেটা সাদা কালো হলেও যথেষ্ট না, সেটা রঙিন হতে হবে। একসময় সাদা, এখন তো সবই রঙিন টিভি। এখন এটা দরকার। এটা কিন্তু অস্বীকার করে যদি চলতে চাই, তাহলে তরুণরা আমরা যথার্থ ভূমিকা রাখতে পারবো না। এটার প্রয়োজন আছে, বাট হাউ? এটা কি আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে? না। আজকে হয়তো আমি 1 ঘন্টা পরিশ্রম করে একটা বাড়তি আয় করতে পারি, এবং সেটার উদ্দেশ্য যদি সৎ হয়, সেটার উদ্দেশ্য যদি জ্ঞানার্জন হয়, তাহলে পরে আমি মনে করি না যে এটার মধ্যে কোনো ত্রুটি আছে বা কোনো সমস্যা আছে। সো আমি বলবো যে যারা এখানে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তারা সত্যিকার অর্থে যার যার অবস্থান থেকে করেছেন, কিন্তু আই বিলিভ, আমার বিশ্বাস যে আমরা পুরাটাই মানে নিজেরা বুঝতে পেরেই কিন্তু এই যুক্তিগুলো উপস্থাপন করেছি। তা আমি সকলকে ধন্যবাদ জানাবো, সবাইকে বলবো যে আজকের এই আলোচনায়, আজকের এই বিতর্কে আসার জন্য অনেক দূর থেকে তোমরা এসেছো। তোমাদের আমি প্রশংসা করি, এবং তোমাদের উচ্চারণ, আমি তো প্রথম ভেবেছিলাম যে উচ্চারণে অনেক ভুল হবে, কিন্তু উচ্চারণ সুন্দর হয়েছে, শব্দচয়ন ভালো হয়েছে, যুক্তিও ভালো হয়েছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক আব্দুল কাইয়ুমকে। তিনিও খানিকটা আমাদের স্বপ্ন দেখালেন এবং আমরা স্বপ্নে মগ্ন থাকলাম। তবে তার স্বপ্নের মধ্যে একটা সমন্বয় রয়েছে। তিনি তাদের বাস্তবতার কথা যেটি বলেছেন, তারা যখন তরুণ ছিলেন, তারা যখন স্বাধিকার আন্দোলনের জন্য যখন রাজপথে ছিলেন, সে সময় তারা হয়তো বা ভাবেনি যেভাবে এখন বর্তমান এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে ভাবতে হচ্ছে তাদেরকে একটা স্মার্টফোন লাগবে, তাদের একটা ল্যাপটপ লাগবে, বা তাদেরকে সোসাইটিতে টেকসই করতে হলে এখন একটা আর্থিক সচ্ছলতার প্রয়োজন রয়েছে। এবং সে একই সাথে বলেছেন, যদি সৎভাবে সে আর্থিকভাবে সচ্ছল হয়ে একজন তরুণ এগিয়ে যেতে পারে, তাহলেই হবে কিন্তু আমাদের সেই সমৃদ্ধশালী চিন্তা ভাবনা, আমাদের স্বপ্ন পূরণের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক আব্দুল কাইয়ুম ভাইকে। আমরা ফলাফলে চলে যাচ্ছি। ফলাফলটা আমি বারবার বলি, এটি একটি কষ্টের জায়গা। এই কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটি দল, খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ বাবুগঞ্জ বরিশাল বিভাগ থেকে তারা এসেছিল, আর শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাটের অর্থাৎ খুলনা বিভাগ তারা এসছে। এই দুটি দলের বিতর্ক প্রতিযোগিতায় আমরা আজকে দেখতে পাচ্ছি, এই প্রতিযোগিতায় বিতর্ক বিকাশে কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল হচ্ছে খুলনা থেকে আগত বিপক্ষ দল শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দলের দলনেতা আশিকুর রহমান। আমরা প্রতিযোগিতার বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাকে অভিনন্দন জানাই, এবং একই সাথে আজকের এই প্রতিযোগিতার খানপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল বিভাগ থেকে আগত দলের বিতার্কিক বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই আয়োজন দেখলেন, ব্র্যাক আয়োজিত বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতা, যেটি ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে আয়োজন করেছে, আমাদের পরবর্তী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো প্রতিযোগিতা অনুষ্ঠান এখানেই শেষ করছি।